শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 রায়মিটেন প্রশ্ন বিচিত্রা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকের আমি তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো তোমাদের গণিতের ইতিপূর্বে আমি তোমাদের 8টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকের আমি তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। একের থেকে একের এক কি বলা আছে, বলা হচ্ছে সকাল 6টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। সকাল 6টার সময় আর ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ সৃষ্টি করবে। আমরা জানি 180 ডিগ্রি। ঘড়ির কাঁটা সহজে ঘন্টার কাঁটা অর্থাৎ 12টার দিকে মিনিটের কাঁটা আর 6টার দিকে ঘন্টার কাঁটা থাকলে সোজা সরলরেখা একটা পাচ্ছি, অর্থাৎ সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 180 ডিগ্রি। দুই দিকের প্রশ্ন দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে। দুটি মৌলিক সংখ্যা গসাগু সবসময় দেখবে, দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়ে থাকে। যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হয়, 1 হয়। 3 দিকের প্রশ্ন বলছে রোমান সংখ্যায় লেখো 97। আমরা জানি সি ফর সেঞ্চুরি অর্থাৎ 100, 100কে কত কম, 10 কম অর্থাৎ এক্স সি। অর্থাৎ 90 হচ্ছে 90 পর 7 অর্থাৎ ভি ডবল আই অর্থাৎ XC VII অর্থাৎ হলো তোমাদের 97 XC ফর 90 প্লাস ভি ডবল আই অর্থাৎ 7 সংগত হচ্ছে 97। দেখো এরপর 4 প্রশ্ন দেখো, পি এর পরম মান 8 হলে কিউ এর মান হতে পারে কত হতে পারে। পি এর পরম মান যদি 8 হয়, আবার পি এর মান কত হবে। পি এর মান তোমাদের হতে পারে গিয়ে তোমাদের 8 বা -8 হতে পারে, 8 বা -8। পরম মান কোনগুলো হয়, +8 বা -8 এর পরম মান সর্বদা কি হয়, 8 হয়, সর্বদা 8 হবে। বুঝা গেছে। তাহলে পরের প্রশ্ন দেখো, 5 দিকের প্রশ্ন, ত্রিভুজ XYZ এর XY বাহুর বিপরীত কোণের মান কত হবে। ত্রিভুজ XYZ যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, চলো আর যদি ত্রিভুজ আমরা অঙ্কন করি সেক্ষেত্রে দেখব, একটা ত্রিভুজ যদি আমরা একটা অঙ্কন করি সেক্ষেত্রে নামকরণ করব XYZ। এখানে বলা হয়েছে তোমাদের যে XY বাহুর বিপরীত কোণের মান বলা আছে XY। এই XY বাহুর বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা হবে, অর্থাৎ XZY হবে তার বিপরীত কোণের নাম, বোঝা গেছে, XYZ কোণ। পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন কি বলা আছে। 6 প্রশ্ন, X গুণিতক Y ইকুয়ালস টু Y গুণিতক X, এটি কি নিয়ম। X গুণিতক Y এবং ইকুয়ালস টু Y ইন্টু X, এটি হচ্ছে বিনিময় নিয়ম। কি নিয়ম, বিনিময় নিয়ম, বুঝা গেছে। পরের প্রশ্ন দেখো, 2 থেকে চলে এলাম আমরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের থেকে প্রশ্ন বলা হচ্ছে 3/5 সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে বলে 3/5 এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এখানে যেহেতু রয়েছে 3/5, প্রথমে লক্ষ্য করো 3/5 কি ভগ্নাংশ বলো তো। 3/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয়। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 16। এইগুলো ক্রমশ ছোট থেকে বড়, অর্থাৎ সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। এবার আমরা জানি 3/5 হচ্ছে একের থেকে ছোট, আর এখানে কি বলা হয়েছে, সবচেয়ে কমপক্ষে কত যোগ করলে, কমপক্ষে অর্থাৎ সব থেকে কম কত সংখ্যা দিয়ে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 3/5 একটা প্রকৃত ভগ্নাংশ, তো একে থেকে ছোট হবে। তাহলে এগ হতে গেলে আর কত যোগ দরকার, তাহলে এগ একটা পূর্ণবর্গ রাশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরি এক্স যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 1 হতে পারে, সবচেয়ে ছোট বলা হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি বা
এক্স ইকুয়ালস টু 1 - 3/5 বা এক্স ইকুয়ালস টু 5 × 5 5 - 3/5 বা এক্স ইকুয়ালস টু কত হবে 2/5। এই 2/5 হচ্ছে সেই সংখ্যা, সেই ক্ষুদ্রতম বা কমপক্ষে ছোট সংখ্যা যেটা 3/5-এর সঙ্গে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এক হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2/3-এর দাগেরটা দেখো, সরি 2-এর দাগেরটা 2-এর দাগেরটা কী বলা আছে, বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে তার বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস এখানে কত বলা হচ্ছে, ব্যাস বলা হচ্ছে ব্যাস সমান 12 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ কত হয়, আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান 12কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে সমান 6 সেমি। কত হবে 6 সেমি। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত হবে 6 সেমি হবে। কত সেমি 6 সেমি। পরের প্রশ্ন বলা আছে দেখো যে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, চিত্রসহ লেখো। 3 প্রশ্ন হচ্ছে প্রবৃদ্ধ কোণ কাকে বলবো আমরা। দেখো প্রবৃদ্ধ কোণ তাকেই বলবো যে কোনো 2 সমকোণ অপেক্ষা বড়, অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ আমরা জানি 360 ডিগ্রি ছোট হবে আর 180 ডিগ্রির বড় হবে, অর্থাৎ 360-এর নিচে 360 মানে কি বৃত্তীয় কোণ, আর 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। 180 ডিগ্রির পর হবে, অর্থাৎ 180 ডিগ্রি কখনোই প্রবৃদ্ধ কোণ হবে না, 180 ডিগ্রি সরল কোণ হয়। অর্থাৎ 180 ডিগ্রির পর, অর্থাৎ 181 ডিগ্রি থেকে 359 ডিগ্রি পর্যন্ত সমস্ত কোণকে কি বলা হয়, প্রবৃদ্ধ কোণ বলা হয়। ঠিক আছে? আর চিত্রটা তোমরা দিয়ে দেবে এইভাবে, এই চিত্রটা তোমরা দিয়ে দেবে যে প্রবৃদ্ধ কোণ, যে কোনো একটা প্রবৃদ্ধ কোণ দিয়ে দেবে, এই কোণটা প্রবৃদ্ধ কোণ দিয়ে দেবে। বুঝেছো? 180 ডিগ্রির বেশি হতে হবে, প্রবৃদ্ধ কোণ কি 180 ডিগ্রি বেশি হয়। দেখো বহিস্থ এবিসি এর হলো প্রবৃদ্ধ কোণ, কারণ এই কোণটি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি অপেক্ষা ছোট। বুঝা গেছে? এইটুকু তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 4 দাগের প্রশ্ন, 90 জন ছাত্রছাত্রীর মধ্যে 90% ছাত্রছাত্রী 4 পাস করলে কতজন ফেল করেছে। তাহলে 90 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে, 90% ছাত্রছাত্রী পাস করলে কতজন ফেল করেছে। তাহলে পাস করেছে কতজন, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলা হয়েছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 90 জন। আর পাস করেছে কত, পাস করেছে 90%। এবার ফেল করেছে কতজন, ফেল করেছে সমান 90 বিয়োগ 90 গুণিতক 90/100 সমান কত হবে, 90 বিয়োগ, এটা ফেল করেছে অতএব ফেল করেছে কত হবে, 90 বিয়োগ 90 গুণিতক 90/100। এর একটা শূন্য কত, এর একটা শূন্য, এর একটা শূন্য কত, এর একটা শূন্য কত, 9 81, কত হবে 81 সমান 90 বিয়োগ 81 হয়েছে, অর্থাৎ 90 বিয়োগ 81 বিয়োগ করলে কত হবে, তাহলে 9 হবে, 9 জন। তাহলে ফেল করেছে কতজন, তাহলে অতএব ফেল করেছে সমান কত হবে, 9 জন, 9 জন ফেল করেছে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 5 থেকে প্রশ্ন, x বছর পূর্বে তোমার বয়স x বছর ছিল, x বছর পরে তোমার বয়স কত হবে। তাহলে x বছর পূর্বে তোমার বয়স ছিল x বছর ছিল, x বছর পূর্বে তোমার বয়স ছিল x বছর, আর x বছর পরে তোমার বয়স কত হবে। এক্ষেত্রে দেখো তাহলে x বছর পূর্বে বলা হচ্ছে, দেখো x বছর পূর্বে
আমার বয়স যদি এখানে দাঁড়িয়ে থাকে, বর্তমান বয়স এটা যদি হয়, তাহলে এক্ষেত্রে লক্ষ্য রাখো এক্স বছর পূর্বে আমার বয়স ছিল কি এক্স বছর ছিল, আর এই ডিস্টেন্সটা কত বছর হলো এক্স বছরের ডিস্টেন্স। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এক্স বছর পূর্বে আমার বয়স ছিল এক্স বছর, অর্থাৎ আমার বর্তমান বয়স সমান এক্স প্লাস এক্স সমান কত হবে 2x বছর। কত বছর? 2x বছর। আমার বর্তমান বয়স কত হচ্ছে 2x বছর। তাহলে এরপর কি বলা হয়েছে এক্স বছর পরে তোমার বয়স কত, অতএব এক্স বছর পরে আমার বয়স হবে 2x প্লাস এক্স সমান কত আছে 3x বছর। বুঝেছে? তাহলে এক্স বছর পরে আমার বয়স কত হবে 3x বছর। পরের প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন 22:33:x:75। এখানে এক্স এর মান কত হবে? তাহলে এখানে এক্স এর মান যদি সমানুপাতিটা যদি আমরা তুলে দিয়ে যদি আমরা সমাধান করি, সেক্ষেত্রে হবে আমাদের রয়েছে কি 22:33 সমানুপাতি x:75, বা 22:33 আমরা লিখতে পারি 22/33, আর সমানুপাতিটা তুলে দিয়ে আমরা ইকুয়ালস টু করলাম, তাহলে এক্স বাই কত হলো 75, বা এক্সের সঙ্গে কোনাকোনি গুণ করব, সমাধানে 33 গুণিতক এক্স করব, 33 গুণিতক এক্স ইকুয়ালস টু 75 গুণিতক 22, বা এক্স ইকুয়ালস টু কত হবে 75 ইন্টু 22 বাই 33, 11 দুগুণে 22, 11 তিনে 33, 3 দুগুণে 6, 15 3 5 15 সমান 25 গুণিতক 2 সমান 25 দুগুণে 50। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? অতএব এক্স ইকুয়ালস টু কত হলো? এক্স ইকুয়ালস টু 50। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো 7 দাগের প্রশ্ন, শূন্য ও ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে একত্রে কি বলে? শূন্য ও ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে একত্রে কি বলে? একত্রে বলা হয় অখণ্ড সংখ্যা। কি বলা হয়? অখণ্ড সংখ্যা বলা হয়। চলো পরের প্রশ্ন 3 দাগে চলে গেলাম আমরা। 3 দাগে কি প্রশ্ন বলা আছে দেখো। 3 দাগে কি বলা আছে? 3 দাগে বলা আছে 3-এর একেরটা 5320 এর সঙ্গে কত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তাহলে 5320 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সেক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথমে আমরা 5320কে যদি আমরা বর্গমূলের ভাগ করি, তাহলে 5320কে যদি আমরা বর্গমূলে ভাগ করি, সেক্ষেত্রে হবে শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগতো 7 7 49, 28 64 বেশি হচ্ছে 7 7 49। কত নামলো? 13 থেকে 9 বাদ দাও, কত হচ্ছে? 13 থেকে 9 বাদ দিলে তোমাদের 4 হচ্ছে, 9 4 13, আর 20 নামা, আর 7-এর ডবল করে কত হচ্ছে 14। আর এখানে আমরা কি করব? এখানে যদি 2 বসাই, এখানেও 2 বসাবো। 142 দুগুণে কত হচ্ছে? 142 দুগুণে যদি এখানে 3 বসাতাম, এখানে 3 বসতো, তাহলে 143 3-এ কত হচ্ছে? 429 হতো। 143 3-এ 429 বেশি হচ্ছে, সুতরাং 2 বসাতে হবে আমাদের। 142 দুগুণে কত হবে? তোমাদের 284। তাহলে এক্ষেত্রে হলো কি, তাহলে 10 থেকে 4 বাদে কত হচ্ছে? 6, এখানে 3, এখানে 1। তাহলে এবার আমরা লিখতে পারি যে এই 5320-এর আগে যে পূর্ণবর্গ সংখ্যাটা থাকছে বা নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, সেটা হচ্ছে 72। তাহলে 72-এর বর্গ কত জানি আমরা? তাহলে 72-এর বর্গ হবে 5320 থেকে 134 বাদ দিলে কী হবে? 72-এর বর্গ হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? তাহলে এক্ষেত্রে 72-এর বর্গ পেলাম।
72 বর্গ অপেক্ষা 136 বেশি হবে। এক্ষেত্রে আমরা পেলাম যে 72 প্রদত্ত সংখ্যাটি 72 এর বর্গ অপেক্ষা 136 বেশি, 136 বেশি। কিন্তু 73 এর বর্গ অপেক্ষা কম। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত সংখ্যাটি হবে, সংখ্যাটির সঙ্গে যোগ করে যোগফলটি 73 এর বর্গের সমান করতে হলে কি করতে হবে আমাদের? 72 এর সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ 73 এর বর্গ। তাহলে আমরা কি করব? তাহলে 72 এর বর্গ কত হবে? 72 এর বর্গ হচ্ছে 72 এর বর্গ সমান কত হচ্ছে? 5184। আর এখানে আছে কত? এখানে আছে 5000 এর বর্গ রয়েছে, 5184 হচ্ছে। আর এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 73 এর বর্গ কত হবে? আর 73 এর যদি বর্গ হয় সেক্ষেত্রে কত হবে? 73 এর বর্গ কত হবে? 73 এর বর্গ হবে 5329। 5329, তাহলে 51 ও 51 এই 5184 আর 5329 এর মাঝে বা মধ্যবর্তী সংখ্যাটা কত হচ্ছে? 5320। 5320। তাহলে এবার আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 5329 থেকে আমরা কত বাদ দেবো? 5320 বাদ দেবো। 5320 বাদ দেবো, তাহলে এই ক্ষেত্রে পাবো আমরা কত? সমান 9 পাবো। কত? 9। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব 5320 এর সঙ্গে 9 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝেছে? 5320, অতএব 5320 এর সঙ্গে 9 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝেছে? পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো, একের দিকের হয়ে গেছে, একের দিকের প্রশ্ন। 2 দিকে কি বলেছে? অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? অনিলবাবুর মাসিক আয় বলছে, অনিলবাবুর তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে অর্থাৎ মাসিক বাড়ি ভাড়া কত দেয়? 1880 টাকা, 70 টাকা। এক্ষেত্রে আমরা ধরতে পারি যে অনিলবাবুর মাসিক আয়, ধরি অনিলবাবুর এই প্রশ্নটা একটু মনে রাখবে, ভালো করে বারবার প্র্যাকটিস করবে, কেননা এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়, কখনো মাসিক আয় বলে আর কখনো বাৎসরিক আয় বলে। এক্ষেত্রে আমাদের মাসিক আয় জানতে চাওয়া হয়েছে। অনিলবাবুর মাসিক আয় কত বলা হচ্ছে? x টাকা। আমরা ধরলাম x টাকা, ধরি অনিলবাবুর মাসিক আয় কত হবে? x টাকা। তাহলে কত % বাড়ি ভাড়া দেন? তাহলে বাড়ি ভাড়া দেন কত হবে? বাড়ি ভাড়া দেন 22%, এবং প্রতি মাসে বাড়ি ভাড়া কত হচ্ছে? এবং প্রতি মাসে বাড়ি ভাড়া দেন এখানে দেওয়া রয়েছে তোমাদের 1870 টাকা। 1870 টাকা। 1870 টাকা। তাহলে এবার আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে x এর 22%, x ইন্টু 22% ইকুয়ালস টু কত হচ্ছে? 1870, বা
এক্স ইন্টু 22 বাই কত হবে হান্ড্রেডস ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়ালস টু 1870 বা 100 সরি এখানে লেখো তাহলে 22x বাই কত হচ্ছে 100 ইকুয়ালস টু 1870 বা 22x ইকুয়ালস টু কত হচ্ছে 1870 ইন্টু 100 বা x ইকুয়ালস টু কত হচ্ছে 1870 গুণিতক 100 বাই কত হচ্ছে 22। তাহলে আমরা লিখতে পারি 11 দুগুণে 22, 11 একে 11, 7 77, 11 7 77, 11 0 0 আর নিচে হচ্ছে 100 হচ্ছে, অর্থাৎ আমরা লিখব তাহলে 2 5 কত হচ্ছে 2 5 10 0 50 বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 170 গুণিতক 50 বা এক্স ইকুয়ালস টু কত হবে 17 5 85 আর দুটো শূন্য কত হচ্ছে 8500 টাকা 8500। অতএব অনিল বাবুর মাসিক আয় লিখবে অনিল বাবুর মাসিক আয় সমান 8500 টাকা। অনিল বাবুর মাসিক আয় কত হবে 8500 টাকা। পরের প্রশ্ন কি বলা আছে পরের প্রশ্ন বলা আছে দেখো 3 দাগের প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দিয়ে বিভাজ্য হবে তা নির্ণয় করো। তাহলে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল কত হবে বিয়োগফল 7 11 13 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। প্রথমে তোমরা লিখবে 7 11 13 এর লসাগু তোমরা প্রথমে নির্ণয় করবে। দেখো 7 11 13 লসাগু কিন্তু সেই 7 11 13কে পরস্পর গুণ করলে কিন্তু লসাগুটা বেরোবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, অতএব 7 11 13 এর লসাগু সমান কত হবে, এই তিনটিকে যদি আমরা গুণ করি 7 ইন্টু কত হচ্ছে ইন্টু 11, 7 সমান 7 ইন্টু 11 ইন্টু কত হবে 13 সমান কত হচ্ছে সমান 1001 হবে, বুঝছো 1001। আর 11 সাথে 77, 77 সঙ্গে 13 গুণ করে দাও 1001 হয়ে যাবে। তো অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে, তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি তোমরা লিখবে যে 1001 যুক্ত কত হচ্ছে 4000 সমান কত হচ্ছে 5001। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 4 দিকের প্রশ্ন, এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে, খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট 4096 টাকা চাঁদা উঠেছে, কতজন সদস্য বেড়াতে যাবে তা নির্ণয় করো। তাহলে এখানে বলা হচ্ছে এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কতজন সদস্য গাদিয়াড়ায় যাবে বেড়াতে যাবে, কিছু জন বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা নেই। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হবে, মোট চাঁদা উঠেছে কত হবে 4096 টাকা চাঁদা উঠেছে। তাহলে চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে আমাদেরকে লিখতে হবে। চলো প্রথমে আমরা লিখব যে মোট সদস্য সংখ্যা, ধরি মোট সদস্য সংখ্যা সমান x জন। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে প্রত্যেক সদস্যের কাছ থেকে নেওয়া হয়েছে কত টাকা, তাহলে 4 গুণ টাকা নেওয়া হয়েছে। অতএব প্রত্যেক সদস্যের কাছ থেকে নেওয়া হয়েছে কত হবে, প্রত্যেক সদস্যের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে 4x টাকা 4 গুণ বলা হচ্ছে 4x টাকা,
4x টাকা। তাহলে অতএব মোট চাঁদা কত হয়েছে? অতএব মোট চাঁদা কত হবে? মোট চাঁদা তাহলে আমরা বের করবো কত হবে, যে সদস্য সংখ্যা গুণিতক প্রত্যেকের কাছ থেকে নেওয়া টাকার পরিমাণ, অর্থাৎ সদস্য সংখ্যা আর প্রত্যেকের কাছ থেকে নেওয়া টাকার পরিমাণ গুণ করলে কিন্তু মোট চাঁদা হয়ে যাবে। তাহলে মোট চাঁদা সমান কত হবে? এক্স গুণিতক 4x ইকুয়ালস টু কত হচ্ছে? 4x² টাকা। আর চাঁদা, মোট চাঁদা উঠেছে কত হবে? 4096 টাকা। তাহলে যেহেতু মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে কত টাকা? 4096 টাকা। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে 4x² ইকুয়ালস টু কত হবে? 4096, বা x² ইকুয়ালস টু কত হচ্ছে? 4096 বাই কত হচ্ছে? 4। 4 একে 4, 4 শূন্য 0, 4 দুগুণে 8, 4 চারা 16, 4 চারা 16, বা x² ইকুয়ালস টু কত হবে? 1024, বা x ইকুয়ালস টু কত হচ্ছে? বর্গমূল 1024, বা x ইকুয়ালস টু কত হচ্ছে? 1024 বর্গমূল কত হবে? 32। 1024 যদি বর্গমূল করি সেক্ষেত্রে হবে 3 3 9, 1 24, 3 ডবল করো 6, আর এক্ষেত্রে কত হবে? 2 এখানে বসালে এখানেও 2 বসাবো, 62 দুগুণে কত হবে? 124। তাহলে কত হলো বর্গমূল? 32। 1024 বর্গমূল কত হলো? 32। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব সদস্য সংখ্যা কত হবে? সদস্য সংখ্যা সমান 32 জন। বুঝে গেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে 5 দিকের প্রশ্ন, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 দ্বারা বিভাজ্য হবে? শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 আর 24 দ্বারা বিভাজ্য হবে? চলো দেখো, প্রথমে আমরা লিখব যে যেহেতু নির্ণয় সংখ্যাটি পূর্ণবর্গ, দেখো বলা আছে নির্ণয় সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সুতরাং আমরা লিখতে পারি যে প্রথমে সংখ্যাগুলো কি রয়েছে, সংখ্যাগুলো লসাগু আমরা করব, যে প্রথমে 12, 16, 20 আর 24 এর লসাগু আমরা বের করব কি? দেখো 12, 16, 20, 24 লসাগু আমরা বের করব। 2 6 12, 2 8 16, 2 10 20, 2 12 24, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। তাহলে 2 3 2 5 3, 3 একে 3, 2 5 1। তাহলে লসাগু কি পেলাম আমরা? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। এখানে পূর্ণবর্গ সংখ্যা কটা পেলাম আমরা? দুটো 2, দেখো 2 এর বর্গ গুণিতক দুটো 2, 2 এর বর্গ গুণিতক 3 একটা আছে, গুণিতক 5 একটা আছে। তাহলে এবার আমরা কি করব? তাহলে এবার লেখো, অতএব লেখো এখানে গুণ করো কত হচ্ছে? টোটাল গুণটা হচ্ছে, টোটাল গুণ হচ্ছে, দেখো 2 দিনে 4, 2 দিনে 4, 4 4 16, 16, 16 3 48, 48 5 240, অর্থাৎ 240 কত হচ্ছে? 240। এক্ষেত্রে লসাগু কত পেলাম? 240 পেলাম। 240 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু 240 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং 240 এর সঙ্গে 5 3 15, আবার যদি 3 আর 5 যদি গুণ করি, অর্থাৎ সঙ্গে 3 গুণিতক 5 গুণ করলে গুণফল একটি
পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং 12, 16, 20 আর 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 240 গুণিতক 15 গুণিতক 3। কত হচ্ছে? 15 × 45, সরি 15 না 5, এখানে 5 হবে, 15 না 5 গুণিতক 3, 5 × 3 = 15 আর 24, 240 বলা হচ্ছে। 240 কত হবে? তাহলে 15 15 60 আর 3600 অর্থাৎ 3600। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো যে আজ আমি 10:20 AM অর্থাৎ সকাল 10:20 স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। আর 4:45 আর বিকাল 4:45 বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা সকাল 10:20 সকাল প্রথমে লিখব। আমরা লিখব সকাল 10:20 AM থেকে বাড়িতে বেরিয়েছে অর্থাৎ 10:20, এখানে সকাল হবে। সকাল 10:20 থেকে দুপুর 12টা পর্যন্ত কত সময়ের পার্থক্য দেখো। আমরা একদিকে ঘন্টা লিখব, একদিকে মিনিট লিখব। মিনিট একদিকে ঘন্টা থাকবে, একটা মিনিট থাকবে, ঘন্টা আর মিনিট। তাহলে 10:20 থেকে 12টা, তাহলে 10:20 থেকে 12টা, আর এদিকে 40 মিনিট হচ্ছে। 40 মিনিট 10:20 সঙ্গে যদি 40 মিনিট যোগ করি কত 11টা হবে। 40 মিনিট পাচ্ছে, আর 11টা আর 12টা 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। তাহলে দুপুর 12টা হলে কত হবে? 1 ঘন্টা 40 মিনিট হবে। আবার 12টা থেকে 4টে পর্যন্ত, দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত, ধরো বিকাল 4টা পর্যন্ত, এখানে একটু ভেঙে নিতে পারো। 10:20 থেকে 11টা কত 40 মিনিট হতো, আবার 11টা থেকে 12টা কত হচ্ছে 1 ঘন্টা, আর বা 11টা থেকে 4টে পর্যন্ত করতে পারো। তাহলে 4টা বলে লেখো, 4টা পর্যন্ত কত হচ্ছে? তাহলে 12টা থেকে 4টে 4 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা হচ্ছে আর 0 মিনিট। আর এরপর হচ্ছে 4টা থেকে কত হচ্ছে? বিকাল 4টা থেকে কত হচ্ছে? বিকাল 4টা থেকে বিকাল 4:45 সমান কত হচ্ছে? তাহলে 4টা থেকে 4:45 অর্থাৎ 45 মিনিট, তাই না? 45 মিনিট। এবার আমরা যদি সবগুলো যোগ করি কত হচ্ছে? 5 করতে 5 আর 4 4 8, 4 4 8 আর 4 একে 5, 5 ঘন্টা 85 মিনিট। 60-এর বেশি হচ্ছে, সুতরাং কী হবে? একটা ঘন্টা দাও, এটা হচ্ছে মিনিট। তাহলে 85 মিনিট থেকে আমরা 60 মিনিট যদি বের করে নিই কত হচ্ছে? 35 মিনিট। 60 যুক্ত 25, 60 যুক্ত 25 হচ্ছে। তাহলে 60 যুক্ত 25 মিনিট আর 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা 60 আর 25 কত হবে? 85 হচ্ছে। 60 মিনিটে 1 ঘন্টা, 1 চলে আসবে, 25 মিনিট হয়। তাহলে 6 ঘন্টা 25 মিনিট। তাহলে আমি আজকের বাড়ির বাইরে কত সময় ছিলাম? আজকের আমি বাড়ির বাইরে ছিলাম 6 ঘন্টা 25 মিনিট। তাহলে অতএব এইটুকু লিখে দেবে, আজ আমি কতক্ষণ বাড়ি ছিলাম? আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলা আছে? 4 প্রশ্ন দেখো, 4 একেরটা।
সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। যুক্ত 4 বিয়োগ 6। দেখো যুক্ত 4 বিয়োগ 6 যদি আমরা করি, সংখ্যা রেখায় যদি আমরা এই যোগটা নির্ণয় করি, সেক্ষেত্রে হবে এখানে দাও সংখ্যা রেখা, এটা সংখ্যার রেখা টানো এদিকে 6 পর্যন্ত, সর্বাধিক 6, এখানে 0, ডান দিকে হলে ধনাত্মক 0, ডান দিকে হবে ধনাত্মক, রাশি হবে +6 +7, এদিকে -1 -2 -3 এরকম লিখে দেব। তো বলা আছে +4, অর্থাৎ ধনাত্মক রাশি +4 হচ্ছে, অর্থাৎ 0 থেকে 4 ঘর ডান দিকে, 4 ঘর ডান দিকে হলে ধনাত্মক রাশি হবে ডান দিকে, ডান দিকে হলে কি হচ্ছে +4 হচ্ছে। আর যোগ করতে বলছে -6, -6 কোন দিকে, ডান দিকে আসবে, 1 2 3 4 5 6, 6 থেকে তোমরা এবার 0 পর্যন্ত নিয়ে আসো, আর তীর চিহ্নটা এদিকে দেবে, এক্ষেত্রে কত হচ্ছে -6 যোগ করতে বলা হচ্ছে। তাহলে এখানে কতটুকু ডিস্টেন্স থাকছে, এক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে এইটুকু হচ্ছে, অর্থাৎ 2, ডান দিকে বাম দিকে যাবে 2 ঘর, অর্থাৎ এইদিকে আমরা লিখতে পারি যে এইটুকু রাশি হচ্ছে তোমাদের ঋণাত্মক মান কত হবে, -2 উত্তর হবে, কত হবে -2। তাহলে অতএব +4 +−6 সঙ্গত হচ্ছে +4 +−6 সঙ্গত হচ্ছে -2। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন বলা আছে দেখো 4-এর 2 থেকেটা সরল করো। তাহলে 15 -+4 ++9 এর বিপরীত সংখ্যা। চলো প্রথমে আমরা লিখবো দেখো যে 15 -+4 তারপরে +9 এর বিপরীত বলা আছে -9 হবে, +9 এ কি হচ্ছে বিপরীত মানে -9 হচ্ছে। তাহলে এবার আমরা কি করবো, ইকুয়ালস টু 15 +-4 +-9, তাহলে সমান 15, অর্থাৎ প্লাস 9 হচ্ছে, তাহলে 15 - 13 ইকুয়ালস টু 15 13 বদল কত হচ্ছে 2। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, সরলটা হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন বলছে 3 দাগের প্রশ্ন, যোগের সংযোগ নিয়মে যাচাই করো। যোগের সংযোগ নিয়ম, তাহলে যোগের সংযোগ নিয়ম যদি আমরা যাচাই করি সেক্ষেত্রে হবে দেখো যোগের সংযোগ নিয়ম প্রথমে আমরা লিখবো ডান দিকে -5 বলা হচ্ছে, -5 যুক্ত -3, তারপর হচ্ছে যুক্ত +2। আমি প্রথমে কি করব, সমান দেব, তাহলে একদিকে দুটো করে লিখবো। তাহলে একদিকে কি হবে -5 +-3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ++2, আর এইদিকে করবে তাহলে -5 +-3 ++2, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, সমান কত হচ্ছে, দ্বিতীয় বন্ধনীর কাজটাই করবো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -5 -3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করি আমরা, প্লাস +++2 ইকুয়ালস টু মাইনাসে প্লাস সংখ্যাদের মধ্যে যোগফল 5 3 8 -8 আর +2 কত হচ্ছে -6। এদিকটা দেখো, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে -5 প্লাস, আর এদিকে হচ্ছে প্লাসে প্লাস -3 +2, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করি, ইকুয়ালস টু -5 আর প্লাস কত হচ্ছে -3 থেকে +2 বাদ দিলে -1 হচ্ছে, তাহলে ইকুয়ালস টু -5 -1 সঙ্গত হবে -6। তাহলে এটা কিন্তু যোগের সংযোগ নিয়ম হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, তাহলে আমরা যোগের সংযোগ নিয়ম যাচাই করতে পেরেছি। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে 4 দাগের প্রশ্ন, যে ভাগ পদ্ধতিতে 1774 এর বর্গমূল নির্ণয় করো। ভাগ পদ্ধতিতে 1764 এর বর্গমূল নির্ণয় করতে বলা হচ্ছে। চলো ভাগ পদ্ধতিতে আমরা এর বর্গমূলটা নির্ণয় করি। তাহলে 1764 এর বর্গমূল আমরা ভাগ পদ্ধতি করব। শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেব, 2,
2 হবে না, 17 কাজের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4 4 16, 5 5 25 হচ্ছে, 4 4 কত হচ্ছে 4 4 16, 4 4 কত হচ্ছে 16, কত নামলো 1 নামলো, 6 4, 4টা ডবল করো 8 হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 2 যদি করি এখানে 2 বসাও, তাহলে 82 দুগুণে কত হবে 164, কত হবে তাহলে 1764 এর বর্গমূল ইকুয়ালস টু কত হবে 42 হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন থেকে 5 থেকে প্রশ্ন, সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্যের অসমান এবং এমন আয়তক্ষেত্রের প্রতিসম অক্ষ কটি তার অঙ্কন করে দেখাও। তাহলে কি বলা আছে যে আমাদেরকে অঙ্কন করতে বলা হচ্ছে কত থেকে, এটা 5-এর 1, তাহলে 5-এর 1টা বলা হচ্ছে কি যে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হবে, অসমান এমন আয়তক্ষেত্রের প্রতিসম অক্ষ কটি তার অঙ্কন করে দেখাতে হবে আমাদেরকে। দেখো যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, দেখো আয়তক্ষেত্র আমরা জানি যে এক জোড়া বিপরীত বাহু সমান হবে, প্রতিটি কোণ সমকোণ হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর দৈর্ঘ্য এক জোড়া দৈর্ঘ্য এবং এক জোড়া প্রস্থ থাকবে, এমন আয়তক্ষেত্র এমন জ্যামিতিক চিত্রকে আমরা বা এমন চতুর্ভুজকে আমরা কী বলি আয়তক্ষেত্র বলি। তাহলে এক্ষেত্রে যদি এর প্রতিসম অক্ষ খোঁজার চেষ্টা করি, দেখো কর্ণ বরাবর কিন্তু প্রতিসম অক্ষ পাওয়া যাবে না, বা দেখো কর্ণ বরাবর কর্ণ দুটি সমান হলেও কিন্তু কর্ণ বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করি কিন্তু এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু ভাঁজ খাবে না, অর্থাৎ মিলবে না। সেক্ষেত্রে দেখি আমরা যে উলম্ব বরাবর যদি আমরা ভাঁজ করি কাগজটি, সেক্ষেত্রে কিন্তু এই প্রান্ত হুবহু মিলে যাবে, অর্থাৎ এটা উলম্ব বরাবর একটা অক্ষ পাচ্ছে আর এটা অনুভূমিকভাবে একটা অক্ষ পাবো, বুঝেছে? প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর উল্লম্বভাবে আর অনুভূমিকভাবে বা দৈর্ঘ্য বরাবর আমরা একটা অক্ষ পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের প্রতিসম অক্ষ কতগুলো হবে, আয়তক্ষেত্রের প্রতিসম অক্ষ সমান 2টি। প্রতিসম অক্ষ কটি হবে 2টি হবে, আয়তক্ষেত্রের প্রতিসম অক্ষ কতগুলো হবে 2টি হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে 5-এর 2, WET এর আয়নায় কি প্রতিবিম্ব পাবো আঁকো। বলেছে WET যদি প্রতিবিম্ব অঙ্ক দেখি, আয়নায় প্রতিবিম্ব ঠিক উল্টোটা হবে। এই ক্ষেত্রে আয়নায় এর প্রতিবিম্বটা হবে WETর প্রতিবিম্ব আয়নায়, তোমরা লক্ষ্য করবে যে আয়না যদি দেখাও তাহলে এক্ষেত্রে হবে শেষ থেকে হয়ে আসবে, উল্টে যাবে, কিন্তু এটা ডান দিকে আসবে, অর্থাৎ ডান দিকে যাবে, এটা বাম দিকে চলে আসবে, অর্থাৎ শেষের টিটা কিন্তু প্রথমে আসবে আর ইটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ উল্টো ই হবে, আর তারপরে ডব্লুটা হবে উল্টে গেলে সেই ডব্লিউর মতো ডব্লিউ থাকবে, বুঝেছে? এইরকম হবে আয়নায় যদি বা দর্পণে যদি আমরা WET ওয়েট যদি আমরা প্রতিবিম্ব দেখি তাহলে কী হবে TEW হবে, বুঝেছে? TEW। তারপরে দেখো 3 থেকে প্রশ্ন, বৃত্তের সংজ্ঞা দাও। বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হয়? বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হয়? তাহলে বৃত্তের ব্যাস তখন হবে যখন কেন্দ্রগামী যাবে, যে জ্যাটি কেন্দ্রগামী যাবে সেটা হবে বৃত্তের ব্যাস হবে, যে জ্যাটা কেন্দ্রগামী সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর আমরা বৃত্তের সংজ্ঞাটা লিখব। বৃত্তের সংজ্ঞা দেখো, বৃত্ত কাকে বলে? একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক চিত্র মধ্যস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্ররেখা পর্যন্ত অঙ্কিত রেখাংশের দৈর্ঘ্য সমান তাকে বৃত্ত বলে। আর দেখো এই বৃত্ত তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে, তার নামকরণটা এভাবে করবে। ABC একটি বৃত্ত এবং ও হলো কেন্দ্র। বৃত্তের বিভিন্ন অংশ সম্বন্ধে নিচে কিন্তু দেওয়া রয়েছে, কেন্দ্র রয়েছে, পরিধি, জ্যা, এগুলো একটু তোমরা দেখে রাখো, আর চাপ এগুলো একটু দেখে রাখবে, বোঝা যাচ্ছে? এই চিত্রটা কিন্তু অবশ্যই তোমরা দেবে ও কেন্দ্রবৃত্ত একটি চিত্র তোমরা অঙ্কন করে দেবে। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? প্রশ্ন বলা হচ্ছে যে বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হবে না, যে জ্যাটি কেন্দ্রগামী হবে, অর্থাৎ যে জ্যাটি কেন্দ্রগামী হবে সেটা হবে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। কি বলা হয়? বৃত্তের কেন্দ্রগামী
বৃত্তের কেন্দ্রগামী জায়গাকে কি বলা হবে? ব্যাস বলা হবে। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তে দেখো কেন্দ্র বরাবর যে জায়গাটা যাবে সেই জায়গাটাকে আমরা কি বলি? বৃত্তের বৃহত্তম জায়গা। এই বৃত্তের বৃহত্তম জায়গাকে আমরা কি বলি? ব্যাস বলি। বুঝেছ? ব্যাস বলি। তোমরা এরকম নামকরণ করে দেবে। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, আমরা চলে এলাম 6 দাগের প্রশ্ন। 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তার 3টি কোণকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তো এইটা অবশ্যই পারবে। তোমরা একটা ত্রিভুজ অঙ্কন করবে 5 সেমি, একটা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান 5 সেমি, তোমরা স্কেল দিয়ে 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নাও 5 সেমি। আর এই পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা প্রথমে নিচে একটা রেখা টেনে দাও, বড় করে টেনে দিয়ে এই 5 সেমির মানটা নিয়ে নাও। 5 সেমি আমরা তোমরা কেটে নাও। 5 সেমি কেটে নিলাম, আমরা নামকরণ করে দিলাম এ বি করে দিলাম। এবার এই 5 সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে উপরে একবার কাটো, এদিকে এখানে এ বিন্দুতে বসে এখানে কাটো একবার, আর এখানে একবার কাটো। তাহলে প্রতিটা বাহুর 5 সেমি করে হয়ে যাবে। প্রতিটা বাহু 5 সেমি করে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা এ বি সি হয়ে গেছে। প্রতিটি বাহুর মান কত হচ্ছে? 5 সেমি করে হচ্ছে। তাহলে এবার আমাদের কি বলা আছে? এবার বলা হয়েছে আমাদেরকে 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এই 3টি কোণকে, এই কোণ 3টি যে বেরিয়েছে, এই কোণ আর এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কীভাবে করব? না, সমদ্বিখণ্ডিত করতে হলে আমরা কি করব? এক্ষেত্রে আমরা তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ বিপরীত বাহু, যে কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তার বিপরীত বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করলে কিন্তু সেই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই 20 এসি বাহুকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এখানে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে মাপ কাটো, এইদিকে কেটে নাও। এখানে কাটলে কি হবে? এখানে কাটলে এই দুটি কোণটা এই মাঝ বরাবর তোমরা, অর্থাৎ বি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। আবার সিবিকে যদি একই মাপে আমরা সমদ্বিখণ্ডিত করি, এখানে বসে কেটে দিই, তাহলে কি হচ্ছে? এক্ষেত্রে ওটা সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে এইভাবে আমরা যুক্ত করে দিলাম। সরি, এটা নয়, এই কোণটা তোমরা যুক্ত করবে, এই কোণটা। বুঝেছ? এই কোণটা। আবার এই বাহুটা যদি সমদ্বিখণ্ডিত করি, এইদিকে তোমরা কাটো, আবার এইদিকে কাটো, এভাবে তোমরা যুক্ত করে দাও। তো বিপরীত কোণ হয়েছে। দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে কি বলেছে? একটা সমবাহু ত্রিভুজকে যদি সমদ্বিখণ্ডিত করি প্রতিটা কোণকে, সেক্ষেত্রে হবে একটা নির্দিষ্ট ভরকেন্দ্র পাবো আমরা ও। বোঝা গেছে? এরপরটা কি বলেছে? 6 দাগের কি বলা আছে? 6 দাগের 2 নম্বর প্রশ্ন দেখো। 8 সেমি দৈর্ঘ্যের এ বি সরলরেখাংশ বা রেখাংশ নাও। এই 8 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ নাও। এ বি এর বাইরে সি বিন্দু থেকে এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করো। বুঝেছে? তাহলে এখানে বলা আছে সি বিন্দু থেকে বলছে এ বি এর বাইরে, এ বি রেখার বাইরে সি বিন্দু থেকে এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করো। ডি বিন্দুতে ছেদ করবে যেটা। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ তোমরা কেটে নাও। 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নাও, নামকরণ করো এ বি। এর উপরে যে কোনো একটা সি বিন্দু নিতে বলেছে। সি যে কোনো একটা বিন্দু নিলাম, এই সি একটা বিন্দু নিলাম, হ্যাঁ, সি বিন্দু নিলাম। এবার আমরা কী করবো? এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে একটু কেটে নাও। এভাবে কেটে নিয়ে কী করবে? এখানে বসাও। এখানে বসে কী করবে? যে এখান থেকে তোমরা অর্ধ সমদ্বিখণ্ডিত করো। এখানে যে আমরা বিন্দু নিয়েছিলাম, বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে আমরা অর্ধ সমদ্বিখণ্ডিত করলাম। করার পর আমরা কি করব? এর উপর একটা লম্ব কিভাবে অঙ্কন করবে? যে এখানে কাঁটা বসো, এখানে কাটো, আবার এখানে কাঁটা বসো, এখানে কাটো। এইভাবে কাটলে কি হবে? আমরা এই বিন্দুটা এই বিন্দুর উপর, অর্থাৎ এ বি বাহুর উপর এখানে সিডি বলে সিডি লম্ব অঙ্কন করতে পারবে। তাহলে অর্থাৎ সিডি লম্ব এ বি অঙ্কন করতে পারবে এইভাবে। বুঝা গেছে? এভাবে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল দিয়ে তোমরা এভাবে একটা লম্ব এ বি বাহুর উপর সিডি একটি লম্ব অঙ্কন করতে পারবে। পরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন 6.3 বলা আছে। 6.3 বলা আছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো। ওই সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো। তার বলা আছে ওই সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে কি দিয়ে আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে সমান, এখানে স্কেল ও পেন্সিলের সাহায্যে সরলরেখাংশ আঁকতে বলেছে। আর সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে বলা হচ্ছে। সমান 4 ভাগে ভাগ করলে তোমরা কি করবে? প্রথমে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ তোমরা অবশ্যই অঙ্কন করতে পারবে। 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নাও, মনে করো এটা 8 সেমি দৈর্ঘ্য, আর নামকরণ করে দাও এ বি।
একে সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা কী করবে, সমান দৈর্ঘ্য বিশিষ্ট চারটি কিন্তু চারটি ভাগে ভাগ করবে। তুমি কী করবে, পেন্সিল কম্পাসে এখানে বসিয়ে কাটো আর এখানে বসিয়ে এইভাবে কাটো, একইভাবে উভয় দিকেও কাটবে, এইভাবে একই মানে কিন্তু উভয় দিকে কাটবে। কাটলে এর উপর কি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, এর সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আবার এ আর এখানে নামকরণ দাও সি। এবার এ সিকে আবার সমদ্বিখণ্ডিত করো, এখানে বসে কাটো, আবার এখানে বসে এইভাবে কেটে দাও। এভাবে এইভাবে কেটে দিলে তাহলে কী হবে, তার অপর দিকেও সি একইভাবে কেটে নিয়ে তোমরা এটা যুক্ত করে দাও। তাহলে এটা দুটো 1 2 হলো। আর বি সিকেও একইভাবে সমদ্বিখণ্ডিত করো, এখানে পেন্সিল কম্পাসে কাটা বসে এখানে কাটো আর এখানে কাটো, আর একইভাবে একই মানে এদিকে কাটো আর এদিকে কাটো, কেটে নিলে তোমরা কী করবে, এর কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। আচ্ছা, কতগুলো খণ্ড হলো, তাহলে 1 2 3 4টে খণ্ড হলো। এভাবে তোমরা অঙ্কন করবে, নামকরণ অবশ্যই করবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এভাবে নামকরণ করে দিয়ে 4টি খণ্ড তোমরা এভাবে পেন্সিল কম্পাস সাহায্যে সুন্দর করে লেখার চেষ্টা করবে। পরের প্রশ্ন দেখো, এখানে 7 থেকে চলে এলাম আমরা। 7 থেকে কী বলা হচ্ছে দেখো, 7 থেকে সোহমদের স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে। ওই 22 দিনের প্রতিদিন ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা দেওয়া হলো 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26, 29, 31, 21, 27, 25, 13 দেখতে পাচ্ছি সব থেকে ছোটো, 13টা সব থেকে ছোটো, 13, 32, 28। দেখো এইভাবে সব থেকে ছোটো রাশিটা থেকে তোমরা ক্রমশই বড় করবে। তোমরা একটা ট্যালি মার্ক করবে, ট্যালি মার্কে উপরে কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। এখানে বলা আছে 22 দিনের প্রতিদিন ছাত্রছাত্রীর উপস্থিতির হার বলা আছে। প্রথমে দিন সংখ্যা লিখবে আর শেষে ছাত্রছাত্রীর সংখ্যা লিখবে। প্রথমে দিন সংখ্যা লিখবে, 3টি ঘর করবে, একটা ট্যালি মার্ক দেবে, ট্যালি মার্ক দেবে। তাহলে একদিকে ট্যালি মার্ক লিখবে, এদিকে দিন সংখ্যা দাও, দিন সংখ্যা, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, আর মাঝে ট্যালি মার্ক, এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা। এভাবে তোমরা এরকম টেবিল তৈরি করবে, তথ্যচিত্র, তোমরা তথ্যের টেবিল তৈরি করবে। প্রথমে ছোট রাশি হচ্ছে 13 হচ্ছে, তারপরে রাশিটা কত হচ্ছে, 13-র পর হচ্ছে, 13-র পর কত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 13। দেখো তোমরা ভালো করে, 13 প্রথমটা ছোটোটা হচ্ছে 13 বলা হচ্ছে। তাহলে সোহমদের স্কুলে যে 22 দিন ক্লাস হয়েছে, ওই 22 দিনের প্রতিদিন ছাত্রদের উপস্থিত সংখ্যা বলা আছে 22 দিনের মধ্যে। দেখো এখানে 13 জন উপস্থিত হয়েছে। 13 পর দেখো 13 আর 20-র মাঝে আর কোনো সংখ্যা আছে কিনা একটু ভালো করে লক্ষ্য রাখবে। প্রথমটা 1 আছে কিনা দেখো, দেখতে পাচ্ছি আমরা 1 নেই। 2 আছে, দেখো 2-এর পর কত হচ্ছে, 2 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 20 থেকে শুরু হচ্ছে। 20-র পর 20 কি কোথাও আছে, 20 দেখো 20 এখানে দেখতে পাচ্ছি আমরা 20 নেই, কিন্তু 21 আছে, 21 আছে, 21 আছে। তারপরে হচ্ছে 22 দেখি, হ্যাঁ 22ও আছে, 22, 23 দেখো 23 কোথাও আছে, 23 দেখতে পাচ্ছি, 23 নেই, 23 নেই, 23 নেই। দেখো 21 আছে, 22 আছে। আমরা পরপর লিখে রাখি যে 13 আছে, 21 আছে, 22 আছে, 23 নেই, কিন্তু 23 নাই দেখতে পাচ্ছি আমরা, 23 পাচ্ছি না, এখানে 23 পাচ্ছি না। 23, 24 দেখো 24 আছে কিনা দেখো, 24 দেখতে পাচ্ছি এখানে, 24ও নেই। 24, তারপর 25 কি আছে এখানে, 25, হ্যাঁ 25 আছে, 25 আছে, 26 আছে, 25, 26, 27, 25, 26, 27 আছে, 28 আছে, 29 আছে, আর কত আছে, 30 আছে। তাহলে কি আছে, 25, 26, 27, 24 কিন্তু নেই, 23, 24 নেই, 25 থেকে আছে, 25 থেকে আছে দেখতে পাচ্ছি আমরা, 25 থেকে আছে, 25 থেকে আছে একেবারে। তাহলে 25, 26, 27, 28,
29, 30, 31 কি আছে? 31 দেখো, এখানে 31 কি আছে? 31 দেখতে পাচ্ছি না, 30 আছে, 31 আছে, 31 কিন্তু, হ্যাঁ 31 আছে, 31, তারপরে হচ্ছে 32, 32, 31, 32, 33 দেখতে পাচ্ছি না, 33, 33 নাই, দেখো 33 কোথাও দেখতে পাচ্ছি না, 33, তাহলে 31, 32 আছে, 31, 32, তাহলে কতগুলো আছে? 31, 32 আছে, দেখো 33 তো নেই, 34 দেখি, 34 একটা আছে, 34 আছে, 34 দেখতে পাচ্ছি এখানে, 34 আছে, 34 সর্বোচ্চ কত আছে? 34 সর্বোচ্চ ছাত্রছাত্রীর উপস্থিতি হার হচ্ছে 34 হচ্ছে। এবার দেখো আমরা যে টেনে দিই প্রত্যেকটা খপিয়ে, এভাবে আমরা প্রত্যেকটা টেনে দেব। এবার দেখো 13 জন উপস্থিত হয়েছে, একজন হয়েছে, একটা ট্যালি মার্ক দেবো, এখানে একজন লিখে দেবো। 21-এর কতজন উপস্থিত হয়েছে? 21 দেখতে পাচ্ছি আমরা, 21 কিন্তু একজন এসছে, 21 হচ্ছে 21 হচ্ছে একদিন এসছে 21 জন। তারপর হচ্ছে 22 কতজন এসছে? আচ্ছা 22 এসছে কটা? 22 হচ্ছে একটা, 22 এসছে একটা। তারপরে 23 তো নেই, 24 নেই, 25 কতগুলো এসছে? 25 1 2 3, আচ্ছা 25 এসছে কতজন? আচ্ছা 3 দিন এসছে, 25 জন করে 3 দিন এসছে, 1 2 3, এখানে 3 বসিয়ে দেবো। আচ্ছা 25, 26 এসে কতদিন ধরে? 26 জন শিক্ষার্থী উপস্থিত ছিল কতদিন ধরে? 26 দেখতে পাচ্ছি আমরা, 1 2 2 জন, 2 দিন এসছে, 26 জন করে 2 দিন এসছে, এখানে 2 লিখে দেবো। 27 দেখো, এখানে 27 বলা আছে, দেখো 27 জন কবে এসছে? 27 ভালো করে লক্ষ্য রাখো, 27 জন এসছে কত? একজন একদিন, 1, আর হচ্ছে 27 একদিন এসছে, 27 জন উপস্থিত ছিল একদিন, 27 জন উপস্থিত হয়েছে, 27 একদিন, 1। 28 দেখি, 28 দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, 1 2 2 3, 3 জন ছিল, ট্যালি মার্ক 1 2 3 দিলে, এখানে 3 বসিয়ে দিলে। তারপর হচ্ছে 29 দেখো, 29 হচ্ছে 1 2 3, 3 জন, 3 দিন উপস্থিত হয়েছে, 1 2 3, এখানে 3 বসিয়ে দিলে। আর 30 দেখো, 30 কতদিন এসছে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিন উপস্থিত হয়েছে, 4 দিন 30 জন করে উপস্থিত হয়েছে, 1 2 3 4, এখানে 4 লিখে দেবো। তাই 31 কত হয়েছে? 31 কতগুলো আছে দেখি আমরা, 31 দেখতে পাচ্ছি, 31 দেখতে পাচ্ছি, 1 31 হচ্ছে একদিন এসছে 31 জন। আর 32 আর 34 দেখো, 32 দেখতে পাচ্ছি, 32 একদিন এসছে, 32 জন এসছে একদিন। আর 34 এসছে দেখতে পাচ্ছি আমরা, 34 একদিন এসছে, 34 হচ্ছে একদিন এসছে, 34 1। তাহলে আমরা 22টা পেলাম, 22 জন, 22 দিনের আমরা মোট ছাত্রছাত্রীর উপস্থিতির হারটা আমরা দেখতে পেলাম। এভাবে তোমরা ট্যালি মার্কটা প্র্যাকটিস করে, তোমরা অনেকেই জানো, এভাবে প্র্যাকটিস করবে তোমরা, কেমন? এরপরে দেখো, একবারে বলেছে, দেখো এখানে স্তম্ভচিত্র রয়েছে 8-এর দাগের 1, কোচবিহারের জেলায় বইমেলার প্রথম 5 দিনের মানুষের আসার সংখ্যা নিচে দেওয়া হলো। এই যে তথ্যচিত্র দেওয়া হয়েছে, প্রথম দিনে 1000 জন হয়েছে, দ্বিতীয় দিনে 2000 জন, তৃতীয় দিনে 1500 জন, চতুর্থ দিনে 2500 জন, আর পঞ্চম দিনে 3000 জন। এখানে নিচে এককটা অবশ্যই দেওয়া রয়েছে, এই এককটা তোমরা অবশ্যই তোমরা যখন স্তম্ভচিত্র অঙ্কন করবে তখন এই এককটা ধরবে। একক সমান কত হবে? 500 জন। একক সমান অর্থাৎ 1 সেন্টিমিটার নেবে, 1 সেন্টিমিটার অর্থাৎ এটা ওয়াই অক্ষে দেবে, ওয়াই অক্ষে এটা এরকম টেনে দেবে,
উপরটা সবসময় ওয়াই অক্ষ আর নিচেরটা এক্স অক্ষ। ওয়াই অক্ষে 1 সেন্টিমিটার নেবে তোমরা কত হবে 500 ধরবে, আর 2 সেন্টিমিটার হলে কত হবে 1000 হবে, 3 সেন্টিমিটার হলে কত হবে 1500 হবে, আর 4 সেন্টিমিটার হলে কত হবে 2000 হবে। এইভাবে তোমরা ওয়াই অক্ষে প্রতি সেন্টিমিটার অন্তর 1 ঘর করবে। আর এক ঘর মানে কি 500, 500, 1000, 1500, 2000, এইভাবে প্রতিটা এককের মান কী করবে 500 করে ধরবে। আর নিচেরটা এক্স অক্ষ হবে, নিচেরটা এক্স অক্ষ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, প্রতিটা সেন্টিমিটার অন্তর একটা ডিস্টেন্স করবে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে করবে, বুঝা গেছে। আর এখানে অবশ্যই এই এককটা নেবে, অন্য কোনো একক দিলে হবে না। একক সমান 500 জন, এখানে যেহেতু উল্লেখ করে দেওয়া হয়েছে এই একক সমান 500 জন ধরবে, বুঝেছে। পরের প্রশ্ন দেখো, বলেছে 2 থেকে সেই একই স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলছে। তোমার 25 জন বন্ধু বিভিন্ন জনের পছন্দের ফলের তালিকা দেওয়া হলো, এর থেকে একটি স্তম্ভচিত্র বানাও, বুঝেছে। এর থেকে একটি স্তম্ভচিত্র তোমাদেরকে বানাতে হবে। তো আমি আজকে তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এই নিয়ে তোমাদের মোট টোটাল 9টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছে। আগের যে মডেল স্কুলগুলো রয়েছে সেই মডেল স্কুলগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা সেখানে কালেক্ট করতে পারো। আর আজকের এই পর্যন্ত। আমি তোমাদের পরের ক্লাসে আমি 10 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। যদি পরীক্ষা সামনে চলে এসছে আমি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে জন্য।